ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা নেক্সট আলোচনায় প্রবেশ করছি। আজকের বিষয় হচ্ছে ইলতুৎমিশকে কেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। নিঃসন্দেহে আমরা বুঝতেই পারছি যে আমাদের ইলতুৎমিশের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। শুরুতেই যেটা বলতে হয়, ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে একজন। আর যদি দাস বংশের কথা বলা হয় তাহলে অবশ্যই তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুলতান। তো ইলতুৎমিশের কৃতিত্ব প্রসঙ্গে বলা হয়ে থাকে যে ভারতে সার্বভৌম মুসলিম রাষ্ট্রের সূত্রপাত ঘটিয়েছিলেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন রাজ্য জয় করেছিলেন, কিন্তু সে রাজ্যকে সুসংহত করে যেতে পারেননি। আবার আরাম শাহের রাজত্বকালে রাজ্যের বহু অংশ দিল্লির হস্তচ্যুত হয়েছিল। ইলতুৎমিশ ওইসব রাজ্যাংশগুলিকে পুনরুদ্ধার করেছিলেন এবং সেই সঙ্গে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী যে শক্তিগুলি ছিল সেগুলিকে দমন করে দিল্লি সুলতানিকে একটা সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। কালক্রমে এই রাজ্যটি একটি সাম্রাজ্যে স্ফীত হয়ে উঠেছিল। পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে লক্ষণাবতী পর্যন্ত ভারতবর্ষের একটা ব্যাপক অংশে সুলতানি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। ইলতুৎমিশ ভারতে মুসলিম অধিকৃত অঞ্চলের জন্য যেটা দিয়েছিলেন, প্রথমেই বলতে হবে যে তিনি একটা রাজধানী দিয়েছিলেন গজনি এবং ঘুরের অধীনতা থেকে মুক্ত এবং খলিফার স্বীকৃত একটি স্বাধীন রাজ্য। তিনি দিল্লির সুলতানি শাসনকে দিয়েছিলেন একটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সেই সঙ্গে তুর্কি আমিরদের নিয়ে গঠিত একটি শাসক শ্রেণী। যখন তিনি সিংহাসনে বসেন তখন ভারতে তুর্কি রাজ্যের সীমানা থেকে রাজতান্ত্রিক আদর্শ সবকিছুই ছিল অনিশ্চিত এবং ত্রুটিপূর্ণ। এই অবস্থায় নব্য প্রতিষ্ঠিত তুর্কি রাষ্ট্রকে কেবলমাত্র ইলতুৎমিশ যে পতনের হাত থেকে রক্ষা করেছিলেন তাই নয়, অতি দৃঢ়তার সঙ্গে তিনি শাসন পরিচালনা করেছিলেন এবং দিল্লির সুলতানি শাসনকে একটা বংশানুক্রমিক রাজতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন। বংশানুক্রমিক রাজতন্ত্রের আদর্শ জনগণ এবং শাসক গোষ্ঠীর মধ্যে এমনভাবে তিনি প্রবেশ করিয়েছিলেন যে ইলতুৎমিশের মৃত্যুর পরও 30 বছর ধরে তার বংশধররাই কেবলমাত্র সিংহাসনে বসার অধিকারী, এটা কিন্তু আমির ওমরাহরা সকলেই বিবেচনা করেছিল। মুসলিম আমির ওমরাহ, উলেমা এবং প্রজাদের হৃদয়ে তিনি নিজ বংশের প্রতি একটা আনুগত্য সঞ্চার করেছিলেন, যেটাকে ডক্টর নিজামী সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিভার পরিচায়ক বলে মনে করেন। মোহাম্মদ ঘুরি মধ্য এশিয়া নিয়ে ব্যাপৃত থাকায় কুতুবউদ্দিনের শাসনকাল সংক্ষিপ্ত হওয়ায় তারা ভারতে শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে তোলার সুযোগ সময় পাননি। কুতুবউদ্দিনের এই অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। দিল্লির সুলতান শাহীর প্রশাসনিক কাঠামোর প্রাথমিক রূপরেখাটি তিনি তৈরি করেন। দাস তুর্কি, স্বাধীন তুর্কি এবং স্থানীয় হিন্দুদের নিয়ে তিনি একটি আমলাতন্ত্র গড়ে তুলেছিলেন। কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তিনি 3টে পন্থা অবলম্বন করেছিলেন। একটা হচ্ছে ইকতা ব্যবস্থার প্রবর্তন, দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীভূত স্থায়ী সেনাবাহিনী গঠন এবং তৃতীয়টি হচ্ছে একটি নতুন মুদ্রানীতি তিনি প্রচলন করেছিলেন। ইকতা ব্যবস্থার মাধ্যমে বিজিত স্থানগুলিকে তিনি কেন্দ্রীয় শাসনের অধীনে এনেছিলেন। কেন্দ্রীয় সেনাবাহিনী অর্থাৎ সামরিক বাহিনী গঠন করে তিনি রাজতন্ত্রকে সুদৃঢ় করেছিলেন এবং রূপার তৈরি মুদ্রা টঙ্কা এবং তামার তৈরি মুদ্রা জিতল এবং পেতলের মুদ্রা প্রবর্তন করে তিনি ব্যবসা বাণিজ্য, এক কথায় অর্থনীতিকে একটা সুস্পষ্ট রূপ দিয়েছিলেন। বলা যেতে পারে যে আধুনিক টাকার আদিম পূর্বপুরুষ ছিল ইলতুৎমিশ প্রবর্তিত টঙ্কা। অর্থাৎ আজও কিন্তু ইলতুৎমিশের মুদ্রা ব্যবস্থার সামান্য হলেও প্রভাব কিন্তু রয়েছে। ইলতুৎমিশ গজনি এবং ঘুর রাজ্যের প্রভাব কাটিয়ে মধ্য এশিয়ার সঙ্গে সম্পর্কহীন
একটা স্বতন্ত্র তুর্কি শাসন গড়ে তোলেন। তিনি প্রথম ভারতে একটি সম্পূর্ণ ভারতীয় প্রশাসন গড়ে তুলেছেন। ইলতুৎমিশ যখন সিংহাসনে বসেন তখন ভারতের তুর্কি রাজ্য, তার সীমানা, রাজতান্ত্রিক আদর্শ, শাসন ব্যবস্থা সবকিছুই ছিল অনিশ্চিত। এই অনিশ্চিত ব্যবস্থার মধ্যে তিনি দেখা যাবে যে একটা প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন। কুতুবউদ্দিন আইবকের আমলে যে মুইজি ও কুতুবি আমলারা ছিল তাদেরকে অপসারিত করে দাস তুর্কি, স্বাধীন তুর্কি এবং হিন্দুস্থানীদের নিয়ে একটা নতুন আমলাতন্ত্র গড়ে তুলেছিলেন। তবে দেখা যাবে তুর্কি আমিরদের প্রতি শ্রদ্ধা রেখেও তিনি শাসন ব্যবস্থা নিজের হাতে কেন্দ্রীভূত রাখতে সক্ষম হয়েছিলেন। কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে তিনি নিজের পছন্দ মতো ব্যক্তিদেরই নিয়োগ করতেন। উজির বা প্রধানমন্ত্রী, সদরি জাহান বা ধর্মীয় বিষয়ের প্রধান, কাজী বা বিচারক তার দ্বারাই নিযুক্ত হতো। ইচ্ছামতোই তিনি এই পদে প্রতিষ্ঠা করতেন, আবার ইচ্ছামতোই পদচ্যুত করতেন। তুর্কি অভিজাতদের তিনি শাসন কার্য ব্যাপারে হস্তক্ষেপ বিশেষ করতে দিতেন না। বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি লাভ এবং নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করার ফলে দিল্লি সুলতানির গৌরব বৃদ্ধি পেয়েছিল। দিল্লি সুলতানির পৃথক অস্তিত্ব মুসলিম জগতের স্বীকৃতি লাভ করেছিল। এর জন্য অধ্যাপক ঈশ্বরী প্রসাদ ইলতুৎমিশকে বলেছেন যে তিনি ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এছাড়াও তার সময়ে বলা যেতে পারে মধ্যযুগীয় দিল্লি নগরীর প্রকৃত স্থপতি ছিলেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিনের আমলে দিল্লি সাময়িকভাবে রাজধানীর মর্যাদা পেলেও ইলতুৎমিশের আমলেই প্রকৃত পক্ষে তা রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি দিল্লি নগরীকে সুউচ্চ মিনার, মসজিদ, মাদ্রাসা, অট্টালিকা, খানকা ইত্যাদি দ্বারা সুসজ্জিত করেছিলেন। মধ্য এশিয়া থেকে বিতাড়িত কবি, সাহিত্যিক, শিল্পী, বিদ্বানদের তিনি দিল্লিতে আশ্রয় দিয়ে দিল্লিকে ইসলামীয় সংস্কৃতির এক প্রাণ কেন্দ্রে পরিণত করেছিলেন। এইভাবে দিল্লির মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যথার্থ অর্থেই হযরত ই দিল্লিতে পরিণত হয়েছিল। ব্যক্তিগত জীবনেও ইলতুৎমিশ ছিলেন সৎ, ধার্মিক এবং শিল্পানুরাগী। বহু জ্ঞানী ও বিদ্বান মানুষকে তিনি দিল্লিতে আশ্রয় দিয়ে তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। উদাহরণ হিসেবে আমরা পণ্ডিত মিনহাজ উস সিরাজ, হাসান নিজামী প্রমুখ তার রাজসভা অলঙ্কৃত করতেন, এ কথা উল্লেখ করতে পারি। তিনি কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। একজন নিষ্ঠাবান মুসলিম হিসেবে তিনি সুফি সন্তদের শ্রদ্ধা করতেন। ভারতকে তিনি কখনোই দারুল ইসলামে রূপান্তরিত করার চেষ্টা করেননি। অমুসলিমদের ইসলাম ধর্মে জোর করে দীক্ষিত করার চেষ্টাও করেননি। রাজপুতদের বিরুদ্ধে তিনি জিহাদও ঘোষণা করেননি। এমনকি নিজ কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করার ক্ষেত্রে তিনি উলেমাদের পরামর্শও গ্রহণ করেন। তবে তার শাসন ব্যবস্থা একেবারে ত্রুটিমুক্ত ছিল না। দেখা যাবে তিনি কেবলমাত্র সরকারি উচ্চ পদে তুর্কিদেরই নিয়োগ করতেন। ভারতীয় হিন্দু মুসলিমদের তিনি বিশেষ গুরুত্ব দিতেন না, অন্তত প্রশাসনিক ক্ষেত্রে। এর ফলে ইলতুৎমিশের সময়কালে সুলতানি প্রশাসন ভারতীয় চরিত্র লাভ করেনি। ধর্মীয় বিষয়ে তিনি উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে পারেননি। তিনি শিয়া সম্প্রদায়ের ঘোরতর শত্রু ছিলেন। হিন্দুদের সম্পর্কেও অনুদার দৃষ্টিভঙ্গি দেখাতেন। কুতুবউদ্দিনের মতোই স্থানীয় শাসন সংক্রান্ত ব্যাপারে তিনি বিশেষ কোনো পরিবর্তন সাধন করেননি। তার রাজস্ব নীতিতে বেশ কিছু দুর্বলতা ছিল। এতৎ সত্ত্বেও ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ তাকেই সে যুগের শ্রেষ্ঠ নরপতি বলে আখ্যায়িত করেছেন। ডক্টর শ্রীবাস্তব বলেছেন 1206 থেকে 1290 খ্রিস্টাব্দের মধ্যে যে তিনটি রাজবংশ দিল্লির সিংহাসন দখল করেছিল তার শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে রয়েছেন ইলতুৎমিশ। এই সকল দিক বিবেচনা করে ঐতিহাসিকরা ইলতুৎমিশকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে বিবেচনা করেন বা অভিহিত করেন। ওকে, কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।